শুরু করার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। এই ভিডিওর কিছু কথা হয়তো আপনাকে অস্বস্তি দিতে পারে, হয়তো এমন কিছু প্রশ্ন তুলবে যা আপনি অনেক দিন এড়িয়ে গেছেন। যদি কোনো শব্দ আপনার মনে আঘাত করে, তার জন্য আগেই ক্ষমা চাইছি। আমাদের উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়, বরং সত্যের সামনে দাঁড়ানোর সাহস দেওয়া। তবুও যদি কোনো শব্দ আপনাকে কষ্ট দেয়, আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। তুমি কি ভিড়ের একজন, না ভিড়কে নড়াতে পারো? একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি কখনো খেয়াল করেছ, একই অফিসে, একই ডিগ্রি নিয়ে, একই পরিশ্রম করেও কেউ হঠাৎ ওপরে উঠে যায়, আর কেউ বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে? কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু গুড মর্নিং পাঠায়, আর কেউ একটাই ফোনে জীবন বদলে ফেলে। বর্তমান সময় দাঁড়িয়ে এই পার্থক্য আর কাকতলীয় নয়, এটা ভাগ্যের খেলাও নয়, এটা বোঝাপড়ার খেলাও। কার সঙ্গে যুক্ত হবে আর কাদের থেকে দূরে থাকবে, এই বোধের খেলা। আজকের এই ভিডিওতে আমরা কোনো মোটিভেশন শেখাবো না, আমরা বাস্তব বলবো, মনস্তত্ত্ব বলবো, আর এমন কিছু কথা বলবো যা শুনে তুমি নিজেকেই প্রশ্ন করবে, আমি এতদিন ভুল খেলাটা খেলছিলাম না তো? একটু থামো, গভীর শ্বাস নাও, আর মন দিয়ে শোনো। ক্ষমতার সংজ্ঞা ভুল বুঝলে জীবনটাই ভুল পথে যাবে। আমাদের সমাজ আমাদের ছোটবেলা থেকে একটা মিথ শিখিয়েছে, ক্ষমতা মানেই টাকা, গাড়ি, ফলোয়ার, নাম। কিন্তু বাস্তবের পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক শক্তিটা অন্য জায়গায়। সেই মানুষটা যার কাছে সঠিক সময় একটা পরিচয় আছে, সেই মানুষটা যে এই কাজটা ও করে দিতে পারবে বলতে পারে, সেই মানুষটা যে কোন দরজা খুলবে আর কোনটা বন্ধ থাকবে সেটা জানে। এটাই আসল ক্ষমতা। ফরাসি দার্শনিক মিশেল ফুকো বলেছিলেন, পাওয়ার ইজ নট সামথিং ইউ পজেস, ইট ইজ সামথিং দ্যাট সার্কুলেটস। ক্ষমতা মানে তুমি কি জানো নয়, ক্ষমতা মানে তুমি কার কাছে পৌঁছতে পারো। এখন নিজেকে প্রশ্ন করো, তুমি কি শুধু পরিশ্রম করছো, নাকি সঠিক জায়গায় পরিশ্রম করছো? তোমার লক্ষ্য অস্পষ্ট হলে তুমি ভুল মানুষের পেছনে দৌড়াবে। আজকের দিনে সবচেয়ে বড় ট্র্যাপ কি জানো? ইনস্টাগ্রাম বায়ো দেখে মানুষ বিচার করা, ব্লু টিক দেখেই ভাবা এই লোকটাই গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তব জীবন রিল না। ধরো তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তোমার কি দরকার? অভিনেতা? সেলিব্রিটি? না, তোমার দরকার যে মানুষটা ব্র্যান্ড ডিল ক্লোজ করে, যে ক্রিয়েটরকে স্কেল করতে জানে, যে অ্যালগোরিদম বোঝে। এটাই তোমার পাওয়ার সার্কেল। রবার্ট গ্রিন তার বই দ্য 48 লজ অফ পাওয়ারে লিখেছিলেন, নেভার আউটশাইন দ্য মাস্টার, বাট অলওয়েজ চুজ দ্য রাইট মাস্টার। ভুল মানুষের কাছে গিয়েও তুমি সারা জীবন অদৃশ্য থাকতে পারো। একটু থামো, কাগজে লেখো, আগামী 1 বছর, 3 বছর, 5 বছরে তুমি কোথায় থাকতে চাও। তারপর লেখো, এই জায়গায় পৌঁছাতে কার প্রভাব সবচেয়ে কাজে লাগবে। এই প্রশ্নটাই তোমার জীবন ঘুরিয়ে দিতে পারে। শুধু সাবস্ক্রাইবার্স আর ভিউজ দেখে ক্রিয়েটরের কোয়ালিটি বিচার করে ফেলা। সব শক্তিশালী মানুষ তোমার জন্য নয়, এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু সত্য। কেউ খুব নামী, কিন্তু তোমার জার্নির সঙ্গে তার কোনো মিল নেই। কেউ প্রচুর টাকাওয়ালা, কিন্তু তোমার গ্রোথে তার কোনো ভূমিকা নেই। বর্তমান সময়ে সবচেয়ে বড় আত্মপ্রতারণা হল, যার প্রভাব আছে সেই আমার কাজে আসবে না। ম্যাকিয়াভেলি বলেছিলেন, নট অল পাওয়ার ইজ ইউজফুল, অ্যান্ড নট অল ইউজফুল পাওয়ার ইজ অ্যাক্সেসিবল। সঠিক মানুষ মানে যার সিদ্ধান্তে তোমার পথ ছোট হয়। তুমি কি কখনো এমন কারোর পেছনে সময় নষ্ট করেছ, যার সঙ্গে যুক্ত হয়ে শেষে কিছুই বদলায়নি? নিজের মনে উত্তর দাও। আত্মজ্ঞান শক্তির প্রথম ধাপ। যদি তুমি নিজেই না জানো তুমি কি চাও, তুমি কোথায় যাচ্ছ, তাহলে শক্তিশালী মানুষ তোমাকে ব্যবহার করবে, তুমি তাদের নয়। কার্ল জুং বলেছিলেন, আনটিল ইউ মেক দ্য আনকনশিয়াস কনশিয়াস, ইট উইল ডিরেক্ট ইউর লাইফ, অ্যান্ড ইউ উইল কল ইট ফেট। এই সিরিজের প্রথম শিক্ষা খুব সোজা। আগে নিজেকে পরিষ্কার করো, নিজের দিক ঠিক করো, তারপর মানুষের দিকে তাকাও। কারণ যে মানুষ নিজের ভেতর অগোছালো, সে যত বড় নেটওয়ার্কেই ঢুকুক, ভেতর থেকে সে দুর্বলই থাকে।
আজ আমরা কোনো কৌশল শিখিনি, আজ আমরা আয়না ধরেছি। এই আয়নায় তুমি হয়তো দেখেছ কোথায় তুমি ভুল মানুষ খুঁজছ, কোথায় তুমি ভুল শক্তির পেছনে দৌড়াচ্ছ। পরের পার্টে আমরা ঢুকব আরও গভীরে, যে তুমি কিভাবে নিজেকে এমন বানাবে যাতে শক্তিশালী মানুষ নিজেরাই তোমাকে খুঁজে নেয়। এটা মোটিভেশন না, এটা রূপান্তরের শুরু। তুমি যদি নিজেকেই তুচ্ছ ভাবো, দুনিয়াও তাই করবে। একটা সত্যি কথা বলি, আমাদের বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা কম মেধাবী নয়, বরং কারণ তারা নিজের মূল্যটাই বোঝে না। তুমি হয়তো খুব পরিশ্রমী, তুমি হয়তো খুব সৎ, তুমি হয়তো অনেক কিছু জানো, কিন্তু যদি তুমি নিজেই না জানো তুমি কোথায় কাজে লাগো, তাহলে দুনিয়া তোমাকে ব্যবহার করবে, সম্মান করবে না। আজকের এই অংশে আমরা কথা বলবো একটা খুব অস্বস্তিকর কিন্তু জরুরি বিষয়, নিজের মূল্য বা ভ্যালু চেনা। শোনো মন দিয়ে, কারণ এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ নীরবে হেরে যায়। সব মানুষ সমান নয়, কিন্তু সবাই কিছু না কিছু কাজে লাগে। আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে, আমার তো তেমন কিছু নেই দেওয়ার। এই কথাটা যারা বলে তারা আসলে নিজেদেরই ঠিকমতো দেখেনি। বর্তমান সময়ে মূল্য মানে শুধু টাকা, ডিগ্রি, বড় নাম। মূল্য মানে হতে পারে তুমি এমন কাজ পারো যেটা অন্যরা এড়িয়ে যায়, তুমি চাপের মধ্যে শান্ত থাকতে পারো, তুমি জটিল বিষয় সহজ করে বুঝিয়ে দিতে পারো, তুমি মানুষের কথা মন দিয়ে শুনতে পারো। এই গুণগুলো লিঙ্কডইনে লেখা থাকে না, কিন্তু বাস্তব জীবনে এই গুণগুলোই মানুষকে অপরিহার্য করে তোলে। একটু ভেবে দেখো, তুমি কোন কাজটা এমন করো যেটা করতে গিয়ে তোমার শক্তি কমে না, বরং বাড়ে। ওখানেই তোমার মূল্য লুকিয়ে আছে। নিজের মূল্য না জানলে তুমি সব সময় ভিক্ষার মানসিকতায় থাকবে। এটা কঠিন কথা, কিন্তু সত্য। যে মানুষ নিজের মূল্য বোঝে না, সে বেশি অনুরোধ করে, সে দ্রুত রাজি হয়ে যায়, সে না বলতে ভয় পায়, সে সব সময় ভেতরে ভেতরে নিজেকে ছোট ভাবে। আর শক্তিশালী মানুষ এটা খুব দ্রুত বুঝে ফেলে। এরিক ফ্রম বলেছিলেন, ম্যান ইজ নট ডিস্টার্বড বাই থিংস বাট বাই দ্য ভিউ হি টেকস অফ দ্যাম। যখন তুমি নিজেকে কম ভাবো, তখন তুমি সামনে গিয়ে দাঁড়াও একজন দরকারি মানুষ হিসেবে নয়, বরং একজন সুযোগ প্রার্থী হিসেবে। তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে তুমি নিজের প্রাপ্যের থেকেও কমে রাজি হয়ে গেছ শুধু সম্পর্কটা নষ্ট হবে ভেবে? চুপচাপ মাথা নাড়লেই যথেষ্ট। মূল্য মানে পারফেক্ট হওয়া নয়, সমস্যার সমাধান হওয়া। শক্তিশালী মানুষ কার কাছে থাকে জানো? সেই মানুষটার কাছে যে তার সমস্যা হালকা করে। তুমি খুব জ্ঞানী না হলেও চলবে, কিন্তু যদি তুমি তার একটা ঝামেলা কমাতে পারো, তুমি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ম্যাকিয়াভেলি খুব পরিষ্কারভাবে বলেছিলেন, দ্য ওয়ান হু রিমুভস আ বার্ডেন উইল অলওয়েজ বি রিমেম্বার্ড মোর দ্যান দ্য ওয়ান হু গিভস অ্যাডভাইস। বর্তমান জীবনের উদাহরণ দেই। অফিসে একজন আছে যে কথা কম বলে, কিন্তু বসের কাজ সময় মতো বুঝিয়ে দেয়। একটা টিমে একজন আছে যে সব জানে না, কিন্তু সবাইকে কানেক্ট করে রাখে। এই মানুষগুলো স্পটলাইটে থাকে না, কিন্তু সিদ্ধান্তের ঘরে এদের ডাক পড়ে। এখন নিজেকে প্রশ্ন করো, আমি কার জীবনে কোন সমস্যাটা কমাতে পারি? এই প্রশ্নটা তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। নিজের মূল্য খুঁজে বের করার 3টি নীরব পদ্ধতি। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, চাইলেই স্কিপ করো না। 1. মানুষ তোমার কাছে কি নিয়ে আসে? লোকজন তোমার কাছে আসে পরামর্শ নিতে, শান্ত হতে, কোনো কাজ গুছোতে। মানুষ অবচেতনে সেই জায়গাতেই যায় যেখানে তারা উপকার পায়। 2. কোন কাজটা করলে তুমি ক্লান্ত হও না? যে কাজ করতে গিয়ে সময়ের খেয়াল রাখা হয় না, ওটাই তোমার স্বাভাবিক শক্তি। 3. কোন জায়গায় তুমি দরকারি অনুভব করো?
যেখানে তোমার উপস্থিতিতে পরিস্থিতি একটু ভালো হয়ে যায়, সেটাই তোমার ভ্যালু জোন। কার্ল রজার্স বলেছিলেন, হোয়াট ইজ মোস্ট পার্সোনাল ইজ মোস্ট ইউনিভার্সাল। তুমি যত নিজের ভেতরের সত্যটা ধরতে পারবে, ততই তুমি অন্যদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠবে। শোনো বন্ধু, তুমি কাউকে প্রভাবিত করতে পারবে না যদি তুমি নিজেকেই বিশ্বাস না করো। নিজের মূল্য জানার মানে অহংকার নয়, এর মানে নিজেকে ছোট না করা। পরের পার্টে আমরা কথা বলবো কিভাবে চুপচাপ ধীরে ধীরে শক্তিশালী মানুষের চারপাশে ঢোকা যায় নিজেকে বিক্রি না করেই। এটা একটা প্রক্রিয়া, আর তুমি ঠিক পথেই আছো। যে সোজা দরজায় ধাক্কা দেয় সে ভেতরে ঢুকে না। একটা নীরব সত্যি বলি, শক্তিশালী মানুষের জীবনে সবচেয়ে কম যাদের জায়গা হয় তারা হলো সবচেয়ে বেশি অনুরোধ করা মানুষ। কারণ অনুরোধ শোনায় প্রয়োজন, আর প্রয়োজন শোনালেই ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যায়। বর্তমান সময়ে যারা সত্যিই প্রভাবশালী তারা খুঁজে নেয় এমন মানুষ যারা চুপচাপ কাছাকাছি থাকে কিন্তু দরকারের সময় অদৃশ্য হয় না। আজ আমরা কথা বলবো অপ্রত্যক্ষ প্রবেশ নিয়ে, যে পথে হাঁটলে তুমি দরজায় ধাক্কা না দিয়েই ঘরের ভেতরে ঢুকে পড়ো। সরাসরি যাওয়া কেন কাজ করে না ভেবে দেখো। একজন ব্যস্ত সিদ্ধান্ত নেওয়া মানুষ প্রতিদিন কতজনের মেসেজ পায়, স্যার একটু সময় দেবেন, দাদা একটা সুযোগ চাই, আমি আপনাকে অনেক দিন ফলো করি। এই কথাগুলো তার কানে নতুন নয়, এগুলো শব্দমাত্র। ড্যানিয়েল ক্যানেমান বলেছিলেন, দ্য হিউম্যান ব্রেন ইগনোরস হোয়াট ফিলস ফ্যামিলিয়ার। যখন তুমি সোজা গিয়ে নিজেকে উপস্থাপন করো, তুমি অজান্তেই নিজেকে পরিচিত ভিড়ের অংশ বানিয়ে ফেলো। তুমি কি কখনো কাউকে মেসেজ পাঠিয়ে উত্তর না পেয়ে ভেতরে ভেতরে লজ্জা বা রাগ অনুভব করেছ? এই অনুভূতিটাই ইঙ্গিত পথটা ঠিক ছিল না। শক্তিশালী মানুষ নয়, আগে তার পৃথিবীতে ঢোকো। একটা কথা মনে রাখো, শক্তিশালী মানুষ একা থাকে না, তার চারপাশে একটা সিস্টেম থাকে। সহকারী, টিম, বিশ্বাসযোগ্য মানুষ, পুরনো সহযাত্রী। এই মানুষগুলোর মাধ্যমেই তার বাস্তব পৃথিবী চলে। ম্যাকিয়াভেলি বলেছিলেন, দ্য প্রিন্স ইজ প্রোটেক্টেড বাই দোজ হু স্ট্যান্ড ক্লোজেস্ট টু হিম। অর্থাৎ তুমি যদি রাজাকে চাও, আগে দরবারে জায়গা বানাও। বর্তমান জীবনের উদাহরণ, বড় ক্রিয়েটারের ভিডিও এডিট করে যে সে তার থেকেও বেশি সময় তার সঙ্গে থাকে। প্রতিষ্ঠানের সিদ্ধান্তে যে এইচআর বা পিএ সে সিইওর থেকেও বেশি জানে। এই মানুষগুলো স্পটলাইটে থাকে না, কিন্তু গেট কিপার তারাই। প্রশ্নটা পাল্টাও, আমি ওর সঙ্গে কিভাবে কথা বলবো না ভেবে ভাবো, আমি তার সিস্টেমে কোথায় কাজে লাগতে পারি। দেখা যাওয়া মানেই দেখা যাওয়া নয়, একটা বড় ভুল মানুষ করে, বারবার নিজেকে চোখে পড়ানোর চেষ্টা। কিন্তু প্রভাবশালী মানুষ চোখে পড়াকে নয়, স্থিতিশীল উপস্থিতিকে মনে রাখে। তুমি যদি প্রাসঙ্গিক জায়গায় থাকো, ঠিক সময় দেখা দাও, অপ্রয়োজনীয় শব্দ না করো, তাহলে তুমি ধীরে ধীরে তার মানসিক মানচিত্রে ঢুকে পড়ো। নাসিম নিকোলাস তালেব বলেছিলেন, ভিজিবিলিটি উইদাউট ভ্যালিউ ইজ নয়েজ। ইভেন্টে গিয়ে সবার আগে কথা বলা নয়, সঠিক প্রশ্নটা করা, এই জিনিসটাই মানুষ মনে রাখে। তুমি কি কখনো এমন কাউকে মনে রেখেছ যে বেশি কথা বলেনি কিন্তু ঠিক কথাটা বলেছিল? এই প্রভাবটাই তুমি তৈরি করতে চাও। অপ্রত্যক্ষ প্রবেশের 4টে বাস্তব পথ। এই অংশটা মন দিয়ে শোনো। 1. তার কাজের সঙ্গে যুক্ত হও। তুমি যদি তার কাজকে সহজ করো, তুমি অজান্তেই তার জীবনের অংশ হয়ে যাও। 2. তার চিন্তার জায়গায় প্রবেশ করো। তার লেখা পড়ো, তার কথার প্যাটার্ন বোঝো। তখন তোমার কথা আলাদা শোনাবে। 3. তার মানুষের সঙ্গে সম্মানজনক সম্পর্ক। কারণ বিশ্বাস কখনো একা তৈরি হয় না, এটা সার্কুলেট করে। 4. সময়কে বন্ধু বানাও। তাড়াহুড়ো মানেই দুর্বলতা, ধৈর্য মানেই নিয়ন্ত্রণ। সান জু বলেছিলেন, হি হু নোজ ওয়েন টু ফাইট অ্যান্ড ওয়েন নট টু ফাইট উইল বি ভিক্টোরিয়াস। সব দরজা এখন খুলতে হবে, এই চাপটাই তোমাকে বাইরে রাখে। শোনো বন্ধু, তুমি যদি জোর করো, তুমি অনুপস্থিত হয়ে যাও, আর তুমি যদি ধীরে
নীরবে বুদ্ধিমত্তার সঙ্গে কাছে থাকো, তুমি অপরিহার্য হয়ে ওঠো। এবার আমরা শিখব কিভাবে ছোট কিন্তু বুদ্ধিদীপ্ত উপকার একটা সম্পর্কের গতিপথ বদলায়। এই পথটা ধীর কিন্তু গভীর। ছোট উপকার বড় দরজা খুলে দেয়। একটা কথা খুব কম মানুষ বোঝে, শক্তিশালী সম্পর্ক কখনোই বড় সাহায্য দিয়ে শুরু হয় না, কারণ বড় সাহায্য সন্দেহ তৈরি করে। আজকের দুনিয়ায় যে যত শক্তিশালী সে তত বেশি সাবধান। সে জানে হঠাৎ বড় কিছু দেওয়া মানে ভেতরে কোথাও না কোথাও একটা প্রত্যাশা লুকিয়ে আছে। তাই আজ আমরা কথা বলবো একটা নীরব কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র নিয়ে, ছোট বুদ্ধিদীপ্ত উপকার। বড় উপকার কেন বিপজ্জনক হতে পারে? ভাবো, তুমি কারো সঙ্গে নতুন পরিচয়, হঠাৎ অনেক কিছু করে দিলে। সে প্রথমে কৃতজ্ঞ হবে, কিন্তু তারপর তার মনে একটা প্রশ্ন উঠবে, এটা কেন করল? এর বদলে কি চাইবে? এখানেই দূরত্ব তৈরি হয়। রবার্ট কিয়ালডিনি তার বই ইনফ্লুয়েন্সে বলেছিলেন, পিপল রিজিস্ট ওয়েন দে ফিল ম্যানিপুলেটেড। বড় সাহায্য অনেক সময় উপকার নয়, চাপ হয়ে দাঁড়ায়। তুমি কি কখনো এমন কাউকে এড়িয়ে চলেছ যে তোমার জন্যে খুব বেশি করে ফেলেছিল? এই অনুভূতিটাই আমাদের শিক্ষা দেয়। ছোট উপকার মানে হালকা কিন্তু গভীর স্পর্শ। ছোট উপকার মানে কি? নিজের জীবন উল্টে দেওয়া নয়, সময়, টাকা, সম্মান ঢেলে দেওয়া নয়। ছোট উপকার মানে উইনেক্ট, ঠিক সময় ঠিক তথ্য, অল্প সময় বাঁচিয়ে দেওয়া, সঠিক মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, অপ্রয়োজনীয় ঝামেলা কমানো। এই উপকারগুলো এতটাই হালকা যে গ্রহণকারী অস্বস্তি বোধ করে না, কিন্তু এতটাই সঠিক যে ভুলেও ভুলতে পারে না। ম্যাকিয়াভেলি বলেছিলেন, মেন ফরগেট দ্য ডেথ অফ আ ফাদার সুনার দ্যান দ্য লস অফ দেয়ার প্যাট্রিমনি। অর্থাৎ মানুষ অনুভূতিকে ভুলে যায়, কিন্তু উপকারের ফলাফল মনে রাখে। বর্তমান জীবনের বাস্তব উদাহরণ, ধরো অফিসে কেউ বসের জন্যে একটি রিপোর্ট একটু গুছিয়ে দিল, কোনো ঢাকঢোল ছাড়াই। কেউ মিটিংয়ে একটি জটিল বিষয় 2 লাইনে পরিষ্কার করে দিল। কেউ কারোর কাজের ভুলটা প্রাইভেটে ধরিয়ে দিল, পাবলিকালি নয়। এই মানুষগুলো সবচেয়ে বেশি কথা বলে না, কিন্তু তাদের নাম ঠিকই ঘুরে ফিরে আসে, কারণ তারা সমস্যার বোঝা বাড়ায় না, হালকা করে। গীতে প্রশ্ন করো, আমি কার জীবনে কোন ছোট বোঝাটা নীরবে কমাতে পারি? ছোট উপকার দেওয়ার 4টে নীরব নিয়ম। এই নিয়মগুলো খুব গুরুত্বপূর্ণ। 1. আগে চাওয়া নয়, আগে দেওয়া। যে উপকার চাওয়ার আগেই আসে সেটাই বিশ্বাস তৈরি করে। 2. উপকার যেন নির্দিষ্ট হয়। কিছু দরকার হলে বলবেন, এই কথার কোনো মূল্য নেই, কিন্তু এই লিঙ্কটা আপনার কাজে লাগতে পারে, এর মূল্য আছে। 3. উপকার যেন পুনরাবৃত্তি না হয়। একই ধরনের উপকার বারবার দিলে তা অভ্যাসে পরিণত হয়, মূল্য হারায়। 4. উপকারের পর চুপ থাকা। এটাই সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে শক্তিশালী। লাও ত্সু বলেছিলেন, দ্য ওয়াইজ ম্যান ডাজ নট লে আপ হিজ ওন ট্রেজার্স। দ্য মোর হি গিভস টু আদার্স, দ্য মোর হি হ্যাজ ফর হিমসেলফ। শোনো বন্ধু, ছোট উপকার মানে ছোট মানুষ হওয়া নয়, বরং এর মানে তুমি পরিস্থিতি বোঝো। যে মানুষ অল্প দিয়ে অন্যের জীবন সহজ করে, সে কখনো অদৃশ্য থাকে না। পরের পার্টে আমরা ঢুকব আরও গভীর জায়গায়, কিভাবে কম কথা বলে বেশি প্রভাব ফেলা যায়। এইখান থেকেই তুমি ভিড় থেকে আলাদা হতে শুরু করবে। মৌন মানুষকে সবাই হালকা ভাবে, যতক্ষণ না সে কথা বলে। তুমি কি খেয়াল করেছ, কোনো মিটিংয়ে সবচেয়ে বেশি কথা বলা মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় না, বরং যে মানুষটা চুপচাপ থাকে, সবাই কথা বলার পর 2 মিনিটে সারাংশ বলে দেয়, ঘরটা হঠাৎ চুপ হয়ে যায়। কেন এমন হয়? কারণ শব্দ সস্তা, কিন্তু সঠিক শব্দ বিরল। আজ আমরা কথা বলবো একটা ভুল বোঝা শক্তি নিয়ে, মৌনতা। আমরা বেশি কথা বলি কারণ আমরা ভয় পাই। যদি আমাকে অদৃশ্য ভাবে, যদি ভাবে আমি কিছু জানি না, যদি সুযোগটা হাতছাড়া হয়।
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের শিখিয়েছে দেখাও, না হলে থাকবে না। কিন্তু বাস্তব জীবনে যারা সিদ্ধান্ত নেয় তারা শোরগুণ পছন্দ করে না। ব্লেজ পাস্কেল বলেছিলেন, All of humanity's problems stem from man's inability to sit quietly in a room alone. আমরা নীরব থাকতে পারি না কারণ আমরা নিজের সঙ্গ সহ্য করতে পারি না। তুমি কি কখনো শুধুই নিজের গুরুত্ব বোঝাতে অপ্রয়োজনীয় কিছু বলেছ? এই সচেতনতা থেকেই পরিবর্তন শুরু হয়। মৌনতা মানে দুর্বলতা নয়, নিয়ন্ত্রণ। যে মানুষ কথা বলার আগে শোনে, সে পরিস্থিতি বোঝে। যে মানুষ সবাইকে শেষ করতে দেয়, সে ক্ষমতার ভারসাম্য বোঝে। শক্তিশালী মানুষদের একটা সাধারণ বৈশিষ্ট্য আছে, তারা কম কথা বলে কিন্তু বেশি পর্যবেক্ষণ করে। স্টিভেন কভি তার বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপলে লিখেছিলেন, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড, দেন টু বি আন্ডারস্টুড। কিন্তু আমরা কি করি? বোঝার আগেই বোঝাতে চাই। এই তাড়াহুড়োই আমাদের সাধারণ করে দেয়। বর্তমান জীবনের বাস্তব দৃশ্য ধরো, অফিসে একজন আছে সব বিষয়ে মন্তব্য করে, আরেকজন আছে সব শোনে, শেষে শুধু বলে আমাদের আসল সমস্যাটা হল। দ্বিতীয় মানুষটার কথাই মনে থাকে। আরেকটা উদাহরণ, কেউ সোশ্যাল মিডিয়ায় প্রতিটা পোস্টে নিজের মতামত দেয়, কেউ খুব কম পোস্ট করে, কিন্তু যখন করে মানুষ থেমে পড়ে, কারণ বিরল জিনিসের দাম বেশি। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি বেশি বলি নাকি সঠিক সময়ে বলি? মৌনতার 4টে ব্যবহারিক শক্তি। পর্যবেক্ষণ শক্তি বাড়ায়। চুপ থাকলে তুমি অন্যদের শরীরী ভাষা, কথার ফাঁক, দ্বিধা সব ধরতে পারো। তোমার শব্দের মূল্য বাড়ায়। যে মানুষ কম বলে তার কথা অপেক্ষা তৈরি করে। আবেগ নিয়ন্ত্রণ শেখায়। রাগ, উত্তেজনা, তাড়াহুড়ো সবচেয়ে বড় ভুল করায়। মৌনতা তোমাকে বিরতি দেয়। রহস্য তৈরি করে। সব কথা বলে দিলে মানুষ তোমাকে পুড়ে ফেলে। কিছু না বললে মানুষ ভাবতে থাকে। সুনজু বলেছিলেন, অ্যাপিয়ার উইক ওয়েন ইউ আর স্ট্রং অ্যান্ড স্ট্রং ওয়েন ইউ আর উইক। মৌনতা অনেক সময় তোমার শক্তিকে ঢেকে রাখে, সঠিক মুহূর্ত পর্যন্ত। কখন মৌনতা ব্যবহার করবে না? মনে রেখো, মৌনতা সব জায়গায় প্রযোজ্য নয়। অন্যায়ের সময়, অপমানের সময়, নিজের সীমা লঙ্ঘনের সময়, সেখানে কথা বলতে হয়। মৌনতা মানে আত্মসম্মান বিসর্জন নয়। মৌনতা মানে আবেগের দাস না হওয়া। শোনো বন্ধু, এই সিরিজ যদি তোমার ভেতরে একটুও আলো জ্বালিয়ে থাকে, যদি তুমি নিজেকে নতুনভাবে দেখতে শুরু করো, তাহলে এই যাত্রায় সঙ্গে থেকো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে জানিয়ে দিও তুমি আছো। আর যদি মনে হয় এই কথাগুলো তোমার জীবনে দরকার, তাহলে চুপ সাবস্ক্রাইব করে রাখো। আমরা একসাথে আরও গভীরে যাব, কারণ সামনে যা আসছে সেটা শুধু প্রভাব নয়, নিজেকে শক্তিশালী মানুষে রূপান্তর করার পথ। তুমি কি কখনো খেয়াল করেছ, তুমি যাদের সবচেয়ে বেশি ভালোবেসেছ তারাই তোমাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে? কিন্তু প্রশ্ন হল, তারা কি সত্যি তোমাকে আঘাত দিয়েছে, নাকি তুমি নিজের ভেতরের অপূর্ণতা দিয়ে তাদের ভালোবেসেছিলে? আজকের এই অংশটা তোমার ভেতরের একটা গোপন সত্য খুলে দেবে। আমরা মানুষকে ভালোবাসি না, আমরা ভালোবাসি আমাদের অপূর্ণ চাহিদার প্রতিফলনকে। যখন কেউ আমাদের গুরুত্ব দেয়, আমরা ভাবি এই মানুষটাই আমার শান্তি। আসলে সে মানুষটা না, সে আমাদের ভিতরের শূন্যতায় আলো ফেলছে। তুমি জানো কেন কিছু মানুষকে দেখলেই মনে হয় একে আমি হারাতে চাই না? কারণ সে তোমার ভিতরের সেই অংশকে স্পর্শ করেছে যেটা তুমি নিজেই কখনো স্পর্শ করনি। ভালোবাসা অনেক সময় সম্পর্ক নয়, এটা নিজের অচেনা অংশের সঙ্গে সাক্ষাৎ। এখন একটা কঠিন প্রশ্ন, যদি সে মানুষটা কাল চলে যায়, তুমি কি সত্যি তাকে মিস করবে, নাকি তুমি মিস করবে সেই অনুভূতিটা যেটা সে তোমাকে দিত? 90% মানুষ মানুষকে নয়, অনুভূতিকে আঁকড়ে ধরে, এবং যখন অনুভূতি চলে যায় তখন তারা ভাবে আমাকে ছেড়ে চলে গেছে। বর্তমান সময়ে সম্পর্কগুলো ভাঙে বিশ্বাসের জন্য নয়, ভাঙে প্রত্যাশার ভারে। তুমি কাউকে ভালোবাসো, কিন্তু অজান্তেই তাকে বানিয়ে ফেলো তোমার নিরাপত্তা, তোমার মানসিক ভরসা, তোমার একাকিত্বের ওষুধ। এটা ভালোবাসা না, এটা নির্ভরতা।
আজ যদি তুমি একা বসে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি তাকে ভালোবাসি, নাকি আমি একা থাকতে ভয় পাই, এই প্রশ্নের উত্তরই তোমার পরবর্তী জীবন বদলে দেবে। কারণ যে মানুষ একা থাকতে শিখেছে, সে কখনো কাউকে আঁকড়ে ধরে না। সে পাশে চায়, কিন্তু ভরসা হিসেবে নয়, ভালোবাসা হিসেবে। যেদিন তুমি নিজের শূন্যতাকে নিজেই পূরণ করতে শিখবে, সেদিন ভালোবাসার কষ্ট দেবে না। তখন তুমি কাউকে বলবে না, তুমি ছাড়া আমি বাঁচব না, বরং বলবে, তুমি থাকলে ভালো লাগে, না থাকলেও আমি সম্পূর্ণ। এটাই সচেতন ভালোবাসা, এটাই মুক্ত সম্পর্ক। তুমি কি জানো, তুমি যাকে নিজে বলে চিনে এসেছ, সে আসলে তুমি নও? বর্তমান সময়ে মানুষ নিজের মতো বাঁচে না, মানুষ বাঁচে গ্রহণযোগ্য হওয়ার জন্য। আজ আমরা কথা বলবো, কেন মানুষ নিজের সত্যিকারের সত্তাকে লুকিয়ে রাখে। মাস্ক থিওরি বলে, শিশু অবস্থায় তুমি যেমন ছিলে, সেটাই ছিল তোমার আসল রূপ। কিন্তু বড় হতে হতে তুমি শিখলে, এভাবে কথা বললে সবাই পছন্দ করবে না, এভাবে কাঁদলে দুর্বল ভাববে, এভাবে ভাবলে সমাজ মেনে নেবে না। আর সেখানেই জন্ম নিল তোমার প্রথম মুখোশ। আইডেন্টিটি শিফট মোমেন্টে ধীরে ধীরে তুমি নিজের আসল সত্তাকে লুকিয়ে একটা সামাজিক সংস্করণ তৈরি করলে। একটা ভদ্র তুমি, একটা শক্ত তুমি, একটা সফল তুমি, একটা সব ঠিক আছে তুমি। কিন্তু প্রশ্ন হল, এই সব সংস্করণের ভেতরে আসল তুমি কোথায়? ইমোশনাল রিয়েলাইজেশন কি তোমারও হয়? তবে মন দিয়ে শোনো। রাতে যখন তুমি একা থাকো, মোবাইল স্ক্রোল বন্ধ হয়ে যায়, সব শব্দ থেমে যায়, তখন যে অদ্ভুত শূন্যতা অনুভব করো, ওটাই তোমার চাপা পড়ে থাকা সত্য। তুমি ক্লান্ত মানুষের জন্যে নয়, তুমি ক্লান্ত অভিনয়ের জন্যে। মানুষ নিজের সত্যিকারের সত্তাকে লোকায় দুটো কারণে। ১. প্রত্যাখ্যানের ভয়। ২. একা হয়ে যাওয়ার ভয়। তাই আমরা মানিয়ে নিই, হাসি যখন কাঁদতে ইচ্ছে করে, চুপ থাকি যখন প্রতিবাদ করতে চাই। কারণ আমরা ভাবি, যদি আমি আসলটা দেখাই, সবাই চলে যাবে। কিন্তু সত্যিটা উল্টো। যখন তুমি মুখোশ পরে থাকো, তখন কেউ তোমাকে সত্যি ভালোবাসতে পারে না, কারণ তারা ভালোবাসছে তোমার অভিনয়কে। আর সেই জন্যেই তুমি সবসময় ভিতরে ভিতরে ফাঁকা অনুভব করো। আজ নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি নিজের হয়ে বাঁচছি, নাকি আমি শুধু গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করছি? এই প্রশ্নের উত্তর যদি সৎভাবে দাও, তাহলেই শুরু হবে তোমার মুক্তি। যেদিন তুমি নিজের আসল রূপকে গ্রহণ করবে, সেদিন তুমি কিছু মানুষ হারাবে, কিন্তু যারা থাকবে, তারা থাকবে সত্যের জন্যে। মুখোশ খুলতে সাহস লাগে, কিন্তু মুখোশ পরে বাঁচতে লাগে পুরো জীবন। এখন সিদ্ধান্ত তোমার, তুমি নিরাপদ অভিনয় বেছে নেবে, নাকি সত্যিকারের স্বাধীনতা?